হ্যালো, আসসালামু আলাইকুম। এইচএসসি এক্সাম ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক্যাল 100% কমন সাজেশন নিয়ে চলে আসলাম। বায়োলজি যাদের মেন কিংবা 4 সাবজেক্ট বোথ সকলের জন্যই কিন্তু আজকের ভিডিও মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। সো প্লিজ ডোন্ট স্কিপ দিস ভিডিও। এগেইন প্লিজ ডোন্ট স্কিপ দিস ভিডিও। মূলত আজকের ভিডিওতে যা তোমরা পেতে চলেছো তা সত্যি তোমাদের জন্য অত্যাধিক উপকারী। কেননা আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব ওয়ান শুট এমসিকিউ এবং কোনো চ্যাপ্টার ওয়াইজ ওয়ান শুট এমসিকিউ না। যখন আমরা ভিডিও দেখি তখন ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার থেকে ওয়ান শুট এমসিকিউ এরকম ভাবে এক্সামের আগে সবকিছু কভার করা পসিবল না, কারণ অনেক বেশি টাইম ওয়েস্ট হবে। সো তোমাদের সকলের কথা চিন্তা করে আজকে এক ভিডিওতে এই 1 আওয়ার তোমরা যদি মনোযোগ সহকারে সাথে থাকো, ইনশাল্লাহ আশা করতেছি এবং তোমাদের একটা ইনশিওর করতেছি তোমরা এর বাহিরে আর পড়তে হবে না এমসিকিউ। বোটানি থেকে আজকে এমসিকিউ নিয়ে চলে আসলাম। বোটানির কোনো চ্যাপ্টার ওয়াইজ নয়, সম্পূর্ণ বোটানি থেকে টপ রেটেড এমসিকিউ আজকে ডিসকাস করব। এ টু জেড চ্যাপ্টার, তোমাদের সিলেবাসে যেসব চ্যাপ্টার রয়েছে স্পেশালি ফর এইচএসসি 25 ব্যাচ তোমাদের জন্যই আজকের ভিডিওটি মেকিং করা হচ্ছে। এইচএসসি 26 ব্যাচ তোমরাও এই ভিডিওটি দেখে বেনিফিট পাবা, কিন্তু স্পেশালি মেকিং ফর এইচএসসি 25 ব্যাচ তাদের যে সিলেবাসটা রয়েছে শর্ট সিলেবাস, তাদের সিলেবাসের ভিত্তিতে আজকে আমরা বোটানি থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে টপ এমসিকিউ গুলা দেখবো, যেগুলো তোমার এক্সামের জন্য, বোর্ড এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর স্ক্রিপ্টেড এমসিকিউ গুলা স্কিপ থাকবে, আর যেইগুলা না করলেই নয় এবং তোমার বোর্ডে আসবে সেরকম এমসিকিউ তোমরা দেখতে চলেছো। সো আশা করছি সবাই শেষ পর্যন্ত থাকবা। তার আগে এইচএসসি 25 ব্যাচ তোমরা যারা পরীক্ষার্থী রয়েছো, এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের উদ্দেশ্যে মূলত তোমরা প্রতিটা সাবজেক্ট, যে সাবজেক্টে তোমার প্রবলেম সে সাবজেক্টের সাজানো গুছানো প্রস্তুতি তোমরা আমাদের সাথে নিতে পারবা। সিকিউ এবং এমসিকিউ সাজেশন 100% কমন উপযোগী সিকিউ এবং এমসিকিউ সাজেশন তোমরা আমাদের কাছে পেয়ে যাবা ইনশাল্লাহ। সাজেশনগুলো কিরকম হবে বলে রাখি, তোমরা সেটার আহ, সত্যতা যাচাই করে বা আমাদের কাছ থেকে রিভিউ দেখে সাজেশনগুলা কিনতে পারো। স্বল্প মূল্যের মধ্যেই আমরা এই সেবাটি তোমাদের দিতে চলেছি এবং বেস্ট সাজেশন তোমরা পেতে চলেছো। সিকিউ প্লাস এমসিকিউ পিডিএফ ফাইল সাজেশন, তোমরা সেই সাজেশনগুলো নিয়ে কম্পিউটার দোকানে প্রিন্ট করে পড়া শুরু করে দিতে পারো। এখন থেকে পড়লে তোমার এক্সামের পূর্বে অনেক বেশি সহজ হবে। যারা টেস্ট পেপার কিনতে পারবে না বা সবার জন্য এ টু জেড সাজেশন তোমরা আমাদের কাছে পেয়ে যাবা এবং 100% কমন উপযোগী সাজেশন, টপ রেটেড সিকিউ এবং এমসিকিউ সাজেশন, যা থেকে তোমরা বুড ওয়ারিস কমন পাবা। সো তোমরা স্ক্রিনে দেওয়া কিংবা কমেন্ট বক্সের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে সেখানে তোমাদের বিস্তারিত বলা হবে। আর এই সাজেশনটি নিয়ে তোমরা যদি এখনই নিয়ে সংগ্রহ করে পড়া শুরু করে দাও, তোমরা আরো ভালো এক্সামে কিছু একটা করতে পারবা। সো এইচএসসি 25 এবং এসএসসি 25 ব্যাচের জন্য আমাদের সাজেশন মেকিংটা অলমোস্ট রেডি, তোমরা সেইটা নিয়ে পড়া শুরু করে দিতে পারো। আর এই সাজেশনের বেনিফিটস অন্যান্য সাজেশন থেকে কেন ডিফারেন্ট সেইটা বলি। বাংলাদেশের মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু মিডল ক্লাস ফ্যামিলির। সো একসাথে প্রাইভেট কোচিং, অনলাইন টিউটোরিয়াল সবকিছু মিলিয়ে এত কিছু ম্যানেজ করা সবার পক্ষে পসিবল না, অনেক টাকার ব্যাপার রয়েছে। সো একটা হাতের কাছে যদি তোমাদের এরকম সাজেশন থাকে এবং ফ্রি ক্লাসগুলো দেখেই তোমরা অনেক ভালো রেজাল্ট করতে পারবা। আর এই সাজেশন সব স্টুডেন্টের কথা বিবেচনা করেই তৈরি করা হয়েছে এবং তোমার বোর্ডে তুমিও কমন পাবা, এটা ইনশিওর করতেছি। আজই সাজেশনটি সংগ্রহ করে ফেলো। আর মূলত তোমরা এরকম যদি অন্যান্য সাবজেক্টেও ওয়ান শুট এমসিকিউ সিকিউ ভিডিও চাও, অবশ্যই ভিডিওটি ফ্রেন্ডের সাথে শেয়ার করে দাও এবং কমেন্টে মতামত জানাবে।
মূলত বায়োলজির প্রাণীবিদ্যা থেকে জুলজি থেকেও এমসিকিউ সাজেশন তখনই আসবে যদি তোমরা এইটাতে বোটানির এই ওয়ান শুট এমসিকিউ এ ভালো রেসপন্স দাও তাহলে। আর যদি কোনো এমসিকিউ এর অ্যান্সার নিয়ে আজকের ভিডিওতে কোনো এমসিকিউ এর অ্যান্সার নিয়ে যদি ডাউট থাকে বা মনে হয় যে এমসিকিউ এর অ্যান্সার ভুল আছে, ভুল থাকতেই পারে, সো তোমরা সেটা রেফারেন্স সহ কমেন্ট বক্সে জানাবা, ইনশাল্লাহ কারেক্ট করে দেওয়ার চেষ্টা করব। যে কোনো প্রয়োজনে তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, সেখানে তোমাদের সলভ করে দেওয়ার এবং বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সো শুরু করা যাক আজকের টপিক্যাল ভিডিও। লেটস গেট স্টার্টেড টুডেস টপিক্যাল ভিডিও। দেখো, জীববিজ্ঞান ফার্স্ট পেপার অধ্যায় 1। নিচের কোনটি কোষ প্রাচীরের কাজ? কোষ প্রাচীরের কাজ কোনটি? কোষগুলোকে একত্রে রাখা, প্রয়োজনীয় শক্তি ও দৃঢ়তা প্রদান করা, ফটো রেসপিরেশন করা, কোষের অম্লত্ব ও ক্ষারত্ব নিয়ন্ত্রণ করা। কোনটি কোষ প্রাচীরের কাজ? প্রয়োজনীয় শক্তি ও দৃঢ়তা প্রদান করা। কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সেলুলোজ, লিগনিন, প্রোটিন, কাইটিন। সেলুলোজ। প্রোটোপ্লাজমের সূত্রবৎ কতটুকু কি নামে পরিচিত? প্লাজমোডেসমাটা। প্রোটোপ্লাজমের সূত্রবৎ কতটুকু কি নামে পরিচিত? প্লাজমোডেসমাটা। কোনটির মাধ্যমে পাশাপাশি দুটি কোষের মধ্যে বিভিন্ন পদার্থের আদান প্রদান ঘটে? পিট, আন্তঃকোষীয় ফাঁক, মধ্যলোমেলা, প্লাজমোডেসমাটা। কোষ প্রাচীরে সূক্ষ্ম ছিদ্রের কারণ? কোণের শরীরবৃত্তীয় কার্যকলাপের ভিন্নতা, পাশাপাশি কোষের কূপগুলোর বিপরীতমুখী অবস্থান, কোষ প্রাচীর থেকে নিঃসৃত সেলুলোজ, অজৈব লবণের সমন্বয়। কোষ প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রের কারণ হচ্ছে পাশাপাশি কোষের কোপগুলোর বিপরীতমুখী অবস্থান। সেকেন্ডারি কোষ প্রাচীর গঠনের উপাদান কোনটি? কিউটিন ও সুবেরিন, লিগনিন ও সুবেরিন, পেকটিন ও মম, সেলুলোজ ও ক্যালসিয়াম অক্সালেট। কিউটিন ও সুবেরিন। প্রাথমিক কোষ প্রাচীর তৈরিতে প্রোটোপ্লাজম থেকে কি নিঃসৃত হয়? কিউটিন, হেমিসেলুলোজ, সুবেরিন, মোম, হেমিসেলুলোজ। প্রারম্ভিক পর্যায়ে কোষ প্রাচীরে কোনটি অসংখ্য থাকতে দেখা যায়? প্রারম্ভিক পর্যায়ে লিগনিন অণু, পেকটিন অণু, সুবেরিন, সেলুলোজ অণু। প্রাথমিক কোষ প্রাচীরের গুরুত্ব কতটুকু? 1 থেকে 3 মাইক্রোমিটার, 4 থেকে 5 মাইক্রোমিটার, 6 থেকে 7, 8 থেকে 10। 1 থেকে 3 মাইক্রোমিটার। গৌণ কোষ প্রাচীরের পুরুত্ব কতটুকু? 5 থেকে 10 মাইক্রোমিটার। মাইসেলি দেখতে কেমন? ফিতার মতো। মাইসেলি কেমন? ফিতার মতো। কোনটি মাইক্রোফাইবিল এর আটি গঠন করে? প্লাজমোডেসমাটা, মাইসেলি, পিট মেমব্রেন, মাইক্রোক্যাপিলারিজ। কোনটি মাইক্রোফাইব্রিল এর আটি গঠন করে? মাইসেলি। মাইক্রোফাইবিল এর আটির ব্যাস কত পর্যন্ত হয়? 100 অ্যামস্ট্রং, 22 মাইক্রোমিটার, 50 মাইক্রোমিটার, 250 অ্যামস্ট্রং। 250 অ্যামস্ট্রং। নিচের কোনটি মাইক্রোফাইবিলের ফাঁকে ফাঁকে অবস্থান করে? প্লাজমোডেসমাটা, মাইসেলি, পিটজোর, মাইক্রোক্যাপিলারিজ। কোষ প্রাচীরের কাজ কোনটি? কোষকে নির্দিষ্ট আকৃতি দান করাই হচ্ছে কোষ প্রাচীরের কাজ। কোষ প্রাচীরের সেলুলোজ অণু কয় কার্বন বিশিষ্ট? 6 কার্বন বিশিষ্ট সেলুলোজ অণু। একটি সেলুলোজ অণু কার্বন বি থেকে ডি গ্লুকোজের কতটি অণুর পরিমাণ? 300টি। প্রাচীর কোন উপাদানটির জন্য অভেদ্য? পানি। গৌণ প্রাচীর কোন উপাদানটির জন্য অভেদ্য? পানি। কোষ প্রাচীরে কোন স্তরটি গ্যাস ভেদ করতে বাধা দেয়? গৌণ প্রাচীর। কোন বিজ্ঞানী মাইক্রোফাইব্রিলগুলোকে কোষের মুখ্য গঠনমূলক একক হিসেবে ব্যাখ্যা করেন? ওরড্রফ। প্রোটোপ্লাজমকে বেস্ট করে অবস্থানকারী ভেদ্য পর্দা কোনটি? কোষঝিল্লি। প্লাজমা মেমব্রেন ফ্লুইড মোজাইক মডেল প্রদান করেন কে? প্লাজমা মেমব্রেন এবং ফ্লুইড মোজাইক মডেল প্রদান করেন সিঙ্গার অ্যান্ড নিকলসন। সিঙ্গার অ্যান্ড নিকলসন।
স্যান্ডউইচ মডেল কোনটি? মাইসেলার মডেল, দ্বিস্তর বিশিষ্ট মডেল, প্রোটিন ক্রিস্টাল, ফ্লুইড মোজাইক মডেল। দ্বিস্তর বিশিষ্ট মডেলকে স্যান্ডউইচ মডেল বলা হয়। পিএলপি অণু দিয়ে গঠিত একক পর্দা বর্ণনাকরণকে রবার্টসন। রবার্টসন কত সালে রবার্টসন একক পর্দা হাইপোথিসিস প্রকাশ করেন? হাইপোথিসিস প্রকাশ করেন রবার্টসন 1959 খ্রিস্টাব্দে। প্লাজমা মেমব্রেন গঠন সংক্রান্ত আধুনিকতম মডেল কোনটি? হাইপোথিসিস মডেল, মাইসেলার মডেল, ক্রিস্টাল মডেল, ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল। ভেন্ডারকপ ও গ্রিন কর্তৃক প্রবর্তিত কোষঝিল্লির মডেল কোনটি? প্রোটিন ক্রিস্টাল মডেল। টি কোনটি উদ্ভিদ কোষ? অস্টিওসাইট, সেরাটিয়াম, ক্রোমাটোফার, সিবনল। সিবনল। সাধারণত কোষের বিভিন্ন উপাংশ পরিমাপের জন্য কোন এককটি ব্যবহৃত হয়? মাইক্রোমিটার। 1 মাইক্রোমিটার সমান 0.001 মিলিমিটার। 1 অ্যাংস্ট্রম সমান কত? 0.01 ন্যানোমিটার। পরিণত কোষপ্রাচীরে কয়টি স্তর থাকে? 2টি। কোষপ্রাচীরের দুটি কোষের মধ্যবর্তী সাধারণ প্রাচীর স্তরটি কি নামে পরিচিত? মধ্যপর্দা। রবার্ট হুক অণুবীক্ষণ যন্ত্রে যে কোষ দেখেছিলেন তা ছিল মূলত কোষপ্রাচীর। রবার্ট হুক কত সালে অণুবীক্ষণ যন্ত্রে কোষপ্রাচীর প্রত্যক্ষ করেন? 1665 সালে। কোষপ্রাচীর গঠিত হয় সেলুলোজ ও লিগনিন দ্বারা। কোষপ্রাচীর গঠিত হয়। ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে কোনটি অবস্থান করে? কোলেস্টেরল অণু। কোষঝিল্লি শুষ্ক ওজনের কত ভাগ প্রোটিন? 60 থেকে 80%। কোষঝিল্লি শুষ্ক ওজনের কত ভাগ লিপিড? 20 থেকে 40%। কোষঝিল্লিতে কত ধরনের প্রোটিনের উপস্থিতি পাওয়া যায়? 3 ধরনের। যে প্রোটিন অণুগুলো লিপিড স্তরের বাইরে অবস্থান করে তাদেরকে বলা হয় প্রান্তীয় প্রোটিন অণু। কোষঝিল্লি লিপিডের শতকরা কত ভাগ? ফসফোলিপিড 55 থেকে এটা একটু মিস্টেক রয়েছে, 57 ভাগ। কোষঝিল্লির প্রোটিন সমূহের অধিকাংশই কোন প্রকৃতির? এনজাইম প্রকৃতির। কোষঝিল্লির সরল লিপিড কোনটি? গ্লাইকোলিপিড, গ্লাইকোফসফোটাইড, ফসফোটাইডিক অ্যাসিড, পলিস্যাকারাইড। কোষঝিল্লির সরল লিপিড ফসফোটাইডিক অ্যাসিড। কোষঝিল্লির জটিল ফসফোলাইপিডের মধ্যে কোনটি প্রধান? লেসিথিন। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন বস্তু গ্রহণ করে কোন কোষ অঙ্গাণু? কোষঝিল্লি। জীবনের মৌলিক ভিত্তি কোনটি? প্রোটোপ্লাজম। কোষ কিসের ভৌত একক? সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম। সাইটোলজি অর্থ কি? কোষবিদ্যা। জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো কিসের সমষ্টি? টিস্যুর। বহু সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র কোষের সমষ্টি হচ্ছে ডিএনএ, জিন, গোলজি বস্তু, টিস্যু। টিস্যু। চ্যাপ্টার 2 মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম হতে পানি বিয়োজন ঘটে? প্রোফেজ। মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম হতে পানি বিয়োজন ঘটে? পানি বিয়োজিত হয়ে যায়? প্রোফেজ। মাইটোসিসের কোন পর্যায়ে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে? প্রোমেটাফেজ। নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে প্রোমেটাফেজ। এখান থেকে কিন্তু ভালোভাবে দেখতে হবে। মাস্ট বি ইম্পর্টেন্ট। স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় মাইটোসিসের কোন পর্যায়ে? স্পিন্ডল যন্ত্রের প্রোমেটাফেজ। 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 তাহলে মাইটোসিসের ক্রোমোজোম হতে পানি বিয়োজিত হয় প্রোফেজ ধাপে। নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি ঘটে প্রোমেটাফেজ ধাপে। স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় প্রোমেটাফেজ ধাপে। কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো ও মোটা দেখায়? মেটাফেজ ধাপে। খাটো ও মোটা দেখায় মেটাফেজ ধাপে। সেন্ট্রোমিয়ার 2 ভাগে বিভক্ত অ্যানাফেজ দশায়। সেন্ট্রোমিয়ার আবার 2 ভাগে বিভক্ত হয়ে যায় অ্যানাফেজ দশায়। ক্রোমোজোমগুলোকে ইংরেজি বর্ণমালার ভি, এল, জে ও আই অক্ষরের মতো দেখায় মাইটোসিসের অ্যানাফেজ দশা। মাইটোসিস কোষ বিভাজনের রাসায়নিক প্রকৃতি ব্যাখ্যা করেন কোন বিজ্ঞানী? ম্যাককাউলি। ম্যাককাউলি। মাইটোসিসের রাসায়নিক প্রকৃতি ব্যাখ্যা করার সময় ম্যাককাউলির সাথে সহযোগী হিসেবে কোন বিজ্ঞানী ছিলেন? কোকারিউম। মাইটোসিসের রাসায়নিক প্রকৃতি ব্যাখ্যা করার সময় ম্যাককাউলি এর সাথে সহযোগী হিসেবে কোন বিজ্ঞানী ছিলেন? কোকারিউম।
কত সালে কোকারিয়াম অ্যান্ড ম্যাককাউলি মাইটোসিস বিভাজনের রাসায়নিক প্রকৃতি ব্যাখ্যা করেন? 1960 সালে। প্রোফেজ শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে? গ্রিক ভাষা থেকে। প্রতিটি সেন্ট্রোমিয়ার দুটি বাহু কোন বিন্দুতে সংযুক্ত থাকে? সেন্ট্রোমিয়ারে। সাইটোকাইনোসিস হলো সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোপ্লাজমের বিভাজন হলো সাইটোকাইনোসিস। এটা হচ্ছে দেখো বিপরীতমুখী। স্পিন্ডল অ্যাপারেন্টস কোন রাসায়নিক পদার্থ দ্বারা নির্মিত? প্রোটিন। যেসব তন্তু কোষের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত তাদেরকে বলা হয় মাকুতন্তু। এক প্রান্ত থেকে কোষের অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত। মাইটোসিস কোষ বিভাজনের স্বল্পস্থায়ী পর্যায় হচ্ছে মেটাফেজ। খুব কম সময় লাগে, স্বল্পস্থায়ী, বেশি স্থায়িত্ব থাকে না মেটাফেজ ধাপে। একটি সেন্ট্রোমিয়ার হতে দুটি অপত্য সেন্ট্রোমিয়ার পাওয়া যায় মাইটোসিসের কোন ধাপে? মেটাফেজ। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী এল আকৃতির ক্রোমোজোমকে কি বলা হয়? এল আকৃতির ক্রোমোজোমকে বলা হয় সাবমেটাসেন্ট্রিক। এল আকৃতির ক্রোমোজোম সাবমেটাসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমকে ইংরেজি কোন বর্ণমালার মতো দেখায়? অ্যাক্রোসেন্ট্রিককে যে বর্ণমালার মতো দেখায়। টেলোসেন্ট্রিক ক্রোমোজোমকে ইংরেজি কোন বর্ণমালার মতো দেখায়? টেলোসেন্ট্রিক। এটা হচ্ছে আই বর্ণমালার মতো দেখায়। মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষ ক্রোমোজোমগুলো পরস্পর বিপরীত মেরুতে পৌঁছালে কোন ধাপের সমাপ্তি ঘটে? অ্যানাফেজ। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমে জল যোজন ঘটে? টেলোফেজ। মাইটোসিস বিভাজনের কোন পর্যায়ে পুনরায় নিউক্লিয়াসের আবির্ভাব ঘটে? টেলোফেজ। প্লাজমা মেমব্রেনের বিষুবীয় তল বরাবর খাঁজ সৃষ্টির মাধ্যমে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে কোন কোষে? প্রাণী কোষে। সাইটোকাইনেসিস মূলত কিসের বিভাজন? সাইটোপ্লাজমের বিভাজন। সর্বপ্রথম কে সমীকরণিক বিভাজনকে মাইটোসিস নাম দেন? ওয়াল্টার ফ্লেমিং। সর্বপ্রথম কে সমীকরণিক বিভাজনকে মাইটোসিস নাম দেন? ওয়াল্টার ফ্লেমিং। মাইটোসিস কোথায় হয়? কাণ্ড ও মূলের অগ্রভাগে, ভ্রূণমুকুলে, পুষ্পমুকুল, সবগুলো। কোষ চক্রের কত ভাগ সময় ইন্টারফেজ দশায় ব্যয় হয়? 90 থেকে 95 ভাগ সময় ইন্টারফেজ দশায় ব্যয় হয়। যন্ত্রের মধ্যভাগকে কি বলা হয়? ক্রান্তীয় অঞ্চল, মেরু অঞ্চল, দ্রাঘিমা, বিষুবীয় অঞ্চল। স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে বলা হয় বিষুবীয় অঞ্চল। মাইটোসিসে কোন পর্যায়ে ক্রোমোজোম লম্বালম্বি দুটি ভাগে বিভক্ত হয়ে ক্রোমাটিড উৎপন্ন করে? প্রোফেজ ধাপে। ক্রোমোজোমগুলো বিষুব অঞ্চল থেকে মেরুর দিকে গমন করে কোন পর্যায়ে? অ্যানাফেজ। মাইটোসিসের প্রথম পর্যায়ের নাম কি? টেলোফেজ। এত ইজি আসবে না। মাইটোসিসের পর্যায় 9 কোনটি? প্রোফেজ। মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটি? প্রোফেজ। পুষ্প উদ্ভিদের জনন মাতৃকোষে ক্রোমোজোম হ্রাসমূলক বিভাজনকে লক্ষ্য করেন স্ট্রাসবুর্গার বা বার্গার, যেটা বলো ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন এন্ড আমেরিকান প্রোনাউন্সিয়েশন। স্ট্রাসবুর্গার। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে সেন্ট্রোমিয়ার দুটি খণ্ডে বিভক্ত হয়? মেটাফেজ। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের সৃষ্টি হয় কোন ধাপে? টেলোফেজ। প্রকৃত কোষ কোনটি? ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রাণীকোষ। কোষ চক্রের কত ভাগ মাইটোসিসে ব্যয় হয়? 5 থেকে 10 ভাগ। মাইটোসিসের নিউক্লিয়াসের প্রস্তুতিমূলক পর্যায় ইন্টারফেজ। সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনোসিস। উদ্ভিদ ও প্রাণীর দৈহিক গঠন ও বৃদ্ধির মূল কারণ মাইটোসিস। ক্যারিওকাইনেসিসের পর্যায় কয়টি? 5টি। ইন্টারফেজ দশার পর্যায় কোনটি? বিরাম 3 ডিএনএ সংকোচন, বিরাম 2 ডিএনএ উন্নলিপন। ইন্টারফেজ দশায় কোষ চক্রের কত ভাগ সময় ব্যয় হয়? 95 ভাগ। ডিএনএ উৎপাদনের জন্য প্রয়োজনীয় এনজাইম উৎপাদন শুরু হয় কোন দশায়? বিরাম 1। মাইটোসিস বিভাজনকে ক্যারিওকাইনেসিস নামকরণ কে করেছিলেন? স্কেইনসার। স্লাইখান কত সালে নিউক্লিয়াসের বিভাজন প্রত্যক্ষ করেন? 1879 সালে। কোন উদ্ভিদে কোষচক্র সম্পূর্ণ হতে 18 থেকে 19 ঘন্টা সময় প্রয়োজন? ভিসিয়া ফাবা। মাইটোসিস বিভাজনকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়? 5টি। মাইটোসিস কোষ বিভাজনের ধাপ 9 কোনটি? প্রোফেজ, মেটাফেজ, মেটাফেজ, লেপ্টোটিন।
মাইটোসিস কোষ বিভাজনের ধাপ কোনটি? প্রোফেজ। মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় নিউক্লিয়াস ঝিল্লি বিলুপ্তি হয়? প্রোফেজ। ক্রোমোজোম নিত্য কোষ বিভাজনের কোন দশায় দেখা যায়? অ্যানাফেজ। মাইটোসিস কোষ বিভাজনকে ক্যারিওকাইনেসিস নাম দেন সিকেন্সার। দেখো রিপিট হয়ে যাচ্ছে। মেটাকাইনেসিস ঘটে কোন পর্যায়ে? মেটাফেজ পর্যায়ে। নেক্সট চ্যাপ্টার। ওয়াল্টার রিড কত সালে পিত্ত জ্বর সৃষ্টিকারী ভাইরাস আবিষ্কার করেন? 1901 সালে। স্ট্যানলি কোন দেশের বিজ্ঞানী? আমেরিকা। ভাইরাসের বৈশিষ্ট্য কোনটি? নিজস্ব বিপাকীয় এনজাইম নেই। নোবেল বিজয়ী বিজ্ঞানীকে? স্ট্যানলি। সমুদ্রের 1 মিলিমিটার পানিতে ভাইরাসের সংখ্যা কত? 1 লক্ষ। ভাইরাস কোনটি? টিএমভি উদ্ভিদ ভাইরাস। ভাইরাস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ল্যাটিন। সর্বপ্রথম কে ভাইরাস দ্বারা সৃষ্ট মোজাইক রোগের বর্ণনা করেন? এন.ডব্লিউ. পিরিক, ডব্লিউ.এম. স্ট্যানলি, গ্যালো, মেয়ার সর্বপ্রথম ভাইরাস সৃষ্ট মোজাইক রোগের বর্ণনা দেন। জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু কোনটি? ভাইরাস। ব্যাকটেরিয়ার তুলনায় ভাইরাস কত ভাগ ছোট? 10 থেকে 100 ভাগ। ভাইরাস শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত। এই উক্তিটি করেন এফ.সি. বোউডেন এন্ড এন.ডব্লিউ. পিরিক। নিচের কোনটি অকোষীয়? ভাইরাস। ভাইরাসে বিপাক ক্রিয়া না ঘটার কারণ? বিপাকীয় এনজাইমের উপস্থিতি। এরা স্বভোজী। বিপাকীয় এনজাইমের অনুপস্থিতি। মিউটেশন ঘটে না। বিপাকীয় এনজাইমের অনুপস্থিতি। হার্ভে জে আল্টার এর আবিষ্কার কোনটি? হেপাটাইটিস সি ভাইরাস। হার্ভে জে আল্টার হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করেন। সাইনোফাজ ধ্বংস করে কোনটি? ব্যাকটেরিয়া। সাইনোব্যাকটেরিয়া উদ্ভিদ প্রাণী। সাইনোব্যাকটেরিয়া এর কোনটি বিপাকীয় এনজাইম অনুপস্থিত? গরু। ব্যাকটেরিয়া। প্রোটোজোয়া ভাইরাস। ভাইরাসে বিপাকীয় এনজাইম অনুপস্থিত। কিভাবে ভাইরাসকে ক্যালাসে পরিণত করা হয়? তাপ প্রয়োগ করে টিস্যু কালচার করে বাতাসে শুকিয়ে ভাইরাসকে ক্যালাসে পরিণত করা হয় তাপ প্রয়োগ করে। মিউটেশনের ফলে ভাইরাসে কোনটি ঘটে? নতুন জাতের উদ্ভব হয়। ব্লাড ফ্লু সৃষ্টিকারী ভাইরাসের নাম? এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। বার্নশিপ্ট রোগ হয় কোন উদ্ভিদে? কলা। বার্নশিপ্ট রোগ হয় কলাতে। সিম গাছের রোগ কোনটি? মোজাইক। টিটুফাজ ভাইরাস কোন ব্যাকটেরিয়ার দেহে আক্রমণ করে? ই. কোলি। টিটুফাজ ভাইরাসের আকৃতিক রূপ? ব্যাঙাচি আকৃতি। টিটুফাজের মাথা দেখতে ষড়ভুজাকার। অ্যান্টিবায়োটিক কোনটির দেহে কোনরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না? ভাইরাস। অ্যান্টিবায়োটিক কোনরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না ভাইরাসের দেহে। নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ভাইরাস কোন ধরনের? কত ধরনের? 2 ধরনের। একসূত্রক ডিএনএ পাওয়া যায় কোন ভাইরাসে? কোলিফাজে একসূত্রক ডিএনএ পাওয়া যায়। বুলেটাকার আকৃতির ভাইরাস কোনটি? র‍্যাবডো বুলেটাকার আকৃতির ভাইরাস। নিচের কোন ভাইরাসটি পাউরুটি আকৃতির? ভ্যাকজিনিয়া ভাইরাস পাউরুটি আকৃতির। ব্যাঙাচি আকৃতির ভাইরাস আগেই দেখেছি। টিটুফাজ। কোনটি সোয়াইন ফ্লু রোগের জন্য দায়ী? H1N1 ভাইরাস সোয়াইন ফ্লু রোগের জন্য দায়ী। কত সালে সোয়াইন ফ্লু শনাক্ত করা হয়? 1998 সালে। কোন রোগের বিস্তার WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মহামারী বলে আখ্যায়িত করেছে? সোয়াইন ফ্লু। কোন ভাইরাস মানবদেহে বসন্ত রোগ সৃষ্টি করে? ভেরিওলা ভাইরাস মানবদেহে বসন্ত রোগ সৃষ্টি করে। কোন ভাইরাসটি মানবদেহে হাম রোগ সংক্রমণ ঘটায়? রুবিওলা ভাইরাস মানবদেহে হাম রোগের সংক্রমণ ঘটায়। তোমরা পড়ার সময় ভাববা কি ভাইরাসের নাম রেখেছে বিজ্ঞানীরা। আসলে অনেক সময় দেখো যখন ঘূর্ণিঝড় হয়, ঘূর্ণিঝড়ের নাম বিজ্ঞানীরা রাখে অনেকটা মিলে যায় নামের সাথে, আবার অনেকটা হাস্যকর। মানে এর পূর্ণরূপ সার্ভে অ্যাকুয়েট রেসপিরেটরি সিনড্রোম। সার্ভে অ্যাকুয়েট রেসপিরেটরি সিনড্রোম SARS। টিএমভি এর আকৃতি কেমন? পাউরুটি আকৃতি। লেটুস মোজাইক ভাইরাস দেখতে কোন আকৃতির? সূত্রাকার। লেটুস মোজাইক ভাইরাস। পোলিও ভাইরাসের আকৃতি হচ্ছে বৃত্তাকার। এ ভাইরাস ইজ এ ভাইরাস কথাটি কে বলেছেন? লোভ বলেছেন এ ভাইরাস ইজ এ ভাইরাস। মোস্ট ইম্পর্টেন্ট। বৃহত্তর ভাইরাসের উদাহরণ কোনটি? পোলিও, টিটুফাস, টিএমভি। আরএনএ ও ডিএনএ উভয়ই বিদ্যমান থাকে কোথায়? ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আরএনএ ও ডিএনএ
উভয়ই বিদ্যমান। ক্যাপসিড আবরণে আবৃত নিউক্লিক অ্যাসিড যুক্ত সংক্রমণক্ষম ভাইরাসের নাম কি? ক্যাপসিড আবরণে আবৃত নিউক্লিক অ্যাসিড যুক্ত ভিরিয়ন। ভিরিয়ন। কোনটি মরণ ব্যাধি ভাইরাস? এইচআইভি। এইডস রোগের জন্য দায়ী ভাইরাস কোনটি? এইচআইভি। কোনটি রোগ নয় কিন্তু রোগের লক্ষণ সমষ্টি? এইডস। ফ্লাভিভাইরাস সৃষ্ট রোগ কোনটি? সোয়াইন ফ্লু, ইয়েলো ফিভার, বসন্ত, ডেঙ্গু। ফ্লাভিভাইরাস, ডেঙ্গু। ম্যালেরিয়া রোগে আক্রান্ত মানুষের রক্তশূন্যতা দেখা যায়, প্লীহা বড় হয়ে যায়, বারবার পাতলা পায়খানা হয়। রক্তশূন্যতা দেখা যায় আর প্লীহা বড় হয়ে যায়। 1 আর 2 ক। দেখো তোমাদের সিলেবাস থেকে চ্যাপ্টার 7 জিমনোস্প্রিম শব্দের অর্থ কি? আবৃতবীজী, গুপ্তবীজী, স্ট্রোবিলাস, নগ্নবীজী। নগ্নবীজী। নগ্নবীজী উদ্ভিদে ফল উৎপন্ন না হওয়ার কারণ কি? গর্ভাশয় উপস্থিত, গর্ভাশয় থাকে না, গর্ভাশয় গঠিত হয় বীজ আবৃত, গর্ভাশয় থাকে না। নগ্নবীজী উদ্ভিদের বীজ কোন ধরনের? উন্মুক্ত। নিচের কোন উদ্ভিদটির ফুল হয় কিন্তু ফল হয় না? নগ্নবীজী উদ্ভিদের ফুল হয় কিন্তু ফল হয় না। পৃথিবীর বৃহত্তম উদ্ভিদের নাম কি? সিকুয়া জিজেন্টিয়া। জিজেনচিয়া। সিকুয়া জিজেনচিয়া। কত বছর আগে নগ্নবীজী উদ্ভিদের অভ্যুদয় ঘটে? 30 কোটি বছর। কোন যুগে নগ্নবীজী উদ্ভিদের আবির্ভাব হয়েছে? প্যালিওজোইক যুগে নগ্নবীজী উদ্ভিদের আবির্ভাব হয়েছে। বর্তমানে জীবাশ্ম হিসেবে কোন উদ্ভিদের অস্তিত্ব পরিলক্ষিত হয়? নগ্নবীজী উদ্ভিদ। লিভিং ফসিল কোনটি? জিঙ্কো বিলোবা। লিভিং ফসিল জিঙ্কো বিলোবা। নগ্নবীজী উদ্ভিদের ভাস্কুলার বান্ডেলে কোনটি অনুপস্থিত? সঙ্গী কোষ। নগ্নবীজী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডেলগুলো কোন ধরনের? সমপার্শ্বীয় যুক্ত। শস্য কখন উৎপন্ন হয়? নিষেকের পূর্বে। নগ্নবীজী উদ্ভিদের ডিম্বক কোথায় সৃষ্টি হয়? মেগাস্পোরোফিলের গাত্রে। মেগাস্পোরোফিলের গাত্রে। মাইক্রোস্পোরোফিলের প্রান্তভাগ ত্রিভুজাকার গঠনটির নাম কি? সোরাস, সিনোসোরাস, অ্যাপোফাইসিস, স্পারেনজিয়াম। অ্যাপোফাইসিস। কতটি স্পোরাঞ্জিয়া একত্রিত হয়ে একটি সোরাস গঠন করে? 2 থেকে 7। প্রতিটি মেগাস্পোরোফিলে কত জোড়া ডিম্বক থাকে? 2 থেকে 4। ভারতবর্ষে সাইকাসের কতটি প্রজাতি জন্মায়? 6টি ভারতবর্ষে সাইকাসের প্রজাতি জন্মায়। কত বছর বয়সে সাইকাসের প্রথম পুষ্পায়ন ঘটে? প্রায় 10 বছর বয়সে সাইকাসের প্রথম পুষ্পায়ন ঘটে। সাইকাসের স্ট্রোবিলাস কোন ধরনের? উভলিঙ্গ, লিঙ্গ, একলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, একলিঙ্গিক। দেখা যায় কোনটিতে? সাইকাস। সাইকাসের পাতা কয় ধরনের? 2 ধরনের। নিচের কোনটিতে ট্রান্সফিউশন টিস্যু পাওয়া যায়? সাইকাস। সাইকাস কোন কিংডমের অন্তর্গত? প্ল্যান্টিয়া। নিচের কোনটি বৃক্ষ জাতীয় কাষ্ঠল উদ্ভিদ? রজনীগন্ধা, সাইকাস, নারিকেল, গোলাপ। সাইকাস। সাইকাস মূলের আকৃতির পরিবর্তিত রূপ কি? প্রবাল আকৃতির। সাইকাস উদ্ভিদের পাতা কত মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে? 3 মিটার। স্পোর মাতৃকোষে কোন ধরনের পুংরেণু সৃষ্টি হয়? স্পোর মাতৃকোষে। হ্যাপ্লয়েড। উদ্ভিদ জাতের জগতের মধ্যে সবচেয়ে বড় শুক্রাণুধারী উদ্ভিদ কোনটি? সাইকাস। সাইকাস উদ্ভিদের কাণ্ডের মাথায় স্ত্রী রেণুপত্র সর্পিলাকারে সজ্জিত হয়ে কি তৈরি করে? মুকুট। তোষক তৈরিতে ব্যবহৃত হয়। বীজ, কাণ্ড, মূল। রামেন্টা। রামেন্টা। সর্পমণি আসলে কি? সাপের মণি। সর্প ও রোগের ঔষধ। সাপের মাথা। সাইকাসের মেগাস্পোরোফিল। সাইকাসের মেগাস্পোরোফিল। নিচের কোনটি লিভিং ফসিল নামে পরিচিত? লিভিং ফসিল হচ্ছে সাইকাসকে বলা হয়। ফলের বীজ নির্দিষ্ট আবরণ দ্বারা আবৃত উদ্ভিদকে বলা হয় আবৃতবীজী। বৈচিত্র্যময় উদ্ভিদ জগতের প্রধান উদ্ভিদ কোনটি? আবৃতবীজী। পৃথিবীতে আবৃতবীজী উদ্ভিদের জীবিত প্রজাতির সংখ্যা 2,86,000টি। 2,86,000। বাংলাদেশের সবচেয়ে ছোট আবৃতবীজী উদ্ভিদ কোনটি? ওলফিয়া আরহিজা। ছোট আবৃতবীজী উদ্ভিদ ওলফিয়া আরহিজা। নেক্সট চ্যাপ্টার 8। বিভাজন ক্ষমতা অক্ষুণ্ণ থাকে কোন টিস্যুতে? স্থায়ী টিস্যু, ভাজক টিস্যু, জাইলেম টিস্যু, ফ্লোয়েম টিস্যু। ভাজক টিস্যুতে। কোথাও হতে ভাজক টিস্যু সৃষ্টি হয়? ক্যাম্বিয়াম, কর্টেক্স, মেরিস্টেম, প্রোমেরিস্টেম। প্রোমেরিস্টেম থেকে ভাজক টিস্যুর সৃষ্টি হয়।
কোন টিস্যুর কোষীয় বিপাক হার বেশি? ভাজক টিস্যু। সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ কোনটি? কর্ক ক্যাম্বিয়াম। মাছ ভাজক টিস্যু সৃষ্টি করে বধিনসু, মূল, মজ্জা, রশ্মি, পাতা, কর্টেক্স। কর্টেক্স। মূলের এপিব্লেমা কোন কোষ নিয়ে গঠিত? প্যারেনকাইমা। প্যারেনকাইমা। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য হলো কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত, সাইটোপ্লাজম ঘন, কোষ গহ্বর বড়। কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত এবং সাইটোপ্লাজম ঘন। ক। এই চ্যাপ্টার 8 থেকে কিন্তু বহুপদীটা একটু ভালোভাবে বহুপদীগুলা দেখে যাবা, কারণ এখান থেকে বহুপদী আসে। ক্যাম্বিয়াম টিস্যুর বৈশিষ্ট্য কোষের নিউক্লিয়াস বৃহৎ ও মনোসাইটোপ্লাজম যুক্ত, আন্তঃকোষীয় ফাঁক থাকে না, কোষগুলো আয়তাকার। 1, 2, 3 ঘ। মাছ ভাজক টিস্যুর ক্ষেত্রে কোষ বিভাজন সব তলে ঘটে। কোন টিস্যুর বিভাজনের ফলে উদ্ভিদের আয়তনের বৃদ্ধি ঘটে? প্লেট ভাজক টিস্যু। নিচের কোনটির কোষ বিভাজন একটি তলে ঘটে? রিব ভাজক টিস্যু। বুকের পাঁজরের ন্যায় দেখতে নিচের কোন টিস্যুটি? প্রোটোডার্ম। প্রোটোডার্ম। প্রোক্যাম্বিয়ামের প্রধান কাজ নিচের কোনটি? পরিবহন টিস্যু সৃষ্টি করা প্রোক্যাম্বিয়ামের প্রধান কাজ। কর্টেক্স, মজ্জা, মজ্জারশ্মি, পেরিসাইকেল প্রভৃতি কোন টিস্যু হতে উৎপন্ন? প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, এপিডার্মাল প্রোক্যাম্বিয়াম। প্রোক্যাম্বিয়াম। অ্যাপিব্লেমা সৃষ্টিকারী দেখো অপশনে আগেরটার অপশনে হচ্ছে দুইটা কিন্তু সেম অপশন রয়েছে, খ এবং ঘ। সো এইটা কোনো একটা দিলেই হলো। অ্যাপিব্লেমা সৃষ্টিকারী টিস্যুর নাম কি? প্রোটোডার্ম। নিচের কোন টিস্যু সংবহনে সাহায্য করে? মাস, প্লেট, প্রোটোডার্ম, রিব। রিব সংবহনে সাহায্য করে। নিচের কোন প্লেট ভাজক টিস্যুর কাজ? আচ্ছাদনে সাহায্য করা। মাস ভাজক টিস্যু সৃষ্টি হয় কর্টেক্সে, মাস ভাজক টিস্যু সৃষ্টি হয়। সবতলে বিভাজন ঘটে কোন ভাজক টিস্যুর? মাস। কালচার মিডিয়ামে কোন টিস্যু হতে কালার সৃষ্টি হয়? ভাজক টিস্যু হতে। কোন কোষে কোপ্লাস্টিড বিদ্যমান? ভাজক কোষে কোপ্লাস্টিড বিদ্যমান। বিভাজনে সক্ষম টিস্যু কোনটি? ভাজক টিস্যু বিভাজনে সক্ষম। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কোনটি? কোষ নিউক্লিয়াসে যুক্ত ক্ষুদ্র, কোষে স্বচ্ছ সাইটোপ্লাজম বিদ্যমান, কোষ আন্তঃকোষীয় ভাগ থাকে, কোষ বিভাজনে সক্ষম। কোষ বিভাজনে সক্ষম। আকন্দ হাতিসুর উদ্ভিদের পত্রবৃন্তে কোন ধরনের টিস্যু দেখা যায়? দেখো রূপাকার কোলেনকাইমা, কোনাকার কোলেনকাইমা, স্তরীভূত কোলেনকাইমা, স্ক্লেরাইড। আকন্দ হাতিসুর উদ্ভিদের পত্রবৃন্তে আমরা দেখতে পাই রূপাকার কোলেনকাইমা। ফ্লোয়েম, পেরিসাইকেল ও কর্টেক্স ফাইবারকে সাধারণত কি বলা হয়? স্ক্লেরাইড, ট্রাকিড, ভেসেল বাস্ট ফাইবার। ফ্লোয়েম, পেরিসাইকেল ও কর্টেক্স ফাইবারকে বলা হয় বাস্ট ফাইবার। প্লেট মেরিস্টেইমের উদাহরণ হলো, আমরা জানি প্লেট মেরিস্টেমের এক্সাম্পল দেখো এখানে কি কি রয়েছে? পাতার কলা, মূলের কলা, শস্য কলা, কাণ্ডের মজ্জ কলা। কাণ্ডের মজ্জ কলা। মাস মেরিস্টেইমের উদাহরণ কাণ্ডের মজ্জ কলা। ক্যাম্বিয়াম যে ভাজক টিস্যুর উদাহরণ শীর্ষস্থ ভাজক টিস্যু, গ্রাউন্ড ভাজক টিস্যু, নিবেশিত ভাজক টিস্যু, পার্শ্বীয় ভাজক টিস্যু। পার্শ্বীয় ভাজক টিস্যু। বিভাজন প্রক্রিয়া অনুসারে নিচের কোনটি ভাজক কলার শ্রেণীবিভাগ নয়? মাস, প্লে, রিব, ইন্টারক্যালারি। ইন্টারক্যালারি। স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য হলো নিউক্লিয়াস বড়, বিভাজনে অক্ষম, আন্তঃকোষীয় ফাঁক অনুপস্থিত, ঘন সাইটোপ্লাজম। স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য বিভাজনে অক্ষম। গঠন ও কাজের ভিত্তিতে কোনটি স্থায়ী টিস্যুর প্রকারভেদ নয়? নয় বলেছে, সো ভাজক টিস্যু। গঠন ও কাজের ভিত্তিতে টিস্যু স্থায়ী টিস্যু কত প্রকার? 3 প্রকার। নিচের কোনটি ক্ষরণকালীন টিস্যু? প্যারেনকাইমা, জাইলেম, কোলেনকাইমা, গ্রন্থি টিস্যু। গ্রন্থি টিস্যু। নিচের কোন টিস্যুকে যৌগিক টিস্যু বলা হয়? জাইলেম টিস্যুকে যৌগিক টিস্যু বলা হয়। ফ্লোয়েম কোন ধরনের টিস্যু? জটিল টিস্যুকে ফ্লোয়েম টিস্যু বলা হয়। ট্যানিল ও খনিজ লবণ বিদ্যমান কোনটিতে? এডিওব্লাস্টে তেল, ট্যানিল ও খনিজ লবণ বিদ্যমান। তারকাকৃতি প্যারেনকাইমা কোষ কোনটি? তারকা আকৃতি। স্টিলেট। স্টিলেট। আকন্দের পত্রবৃন্তে কিরূপ কোলেনকাইমা বিদ্যমান? কৌণিক, কূপাকার, স্তরীভূত, দণ্ডাকার। কূপাকার। স্তরীভূত কোলেনকাইমার বৈশিষ্ট্য কোনটি? কৌণিক, কূপাকার, দণ্ডাকার, ঘন
ঘনসন্নি বিশিষ্ট। কোষ প্রাচীরের স্থলত্বের উপর ভিত্তি করে কোলেনকাইমাকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। এখানে কিন্তু স্থলত্বের উপর ভিত্তি করে বলা হয়েছে, সো 3 ভাগে। লুমেন কি? কোষস্থ ফাঁকা স্থান কে লুমেল। ফ্লোয়েমের অংশ কোনটি? ট্রাকিড, ভেসেল, জাইলেম, প্যারেনকাইমা, সিবনল। ফ্লোয়েমের অংশ হচ্ছে সিবনল। মোটা গর্তযুক্ত ভেসেলের নাম কি? জাইলেম, ট্রাকিড, প্রোটোজাইলেম, জাইলেম। মোটা গর্তযুক্ত মেটাজাইলেম। সরু গর্তযুক্ত ভেসেল হচ্ছে প্রোটোজাইলেম। ফ্লোয়েম টিস্যু কত প্রকার? 2 প্রকার। সঙ্গীকোষ পাওয়া যায় কোনটিতে? আবৃতবীজী উদ্ভিদে। কোথায় সিপ্লেট বিদ্যমান? দেখো সিপ্লেট, সিবনলে সিপ্লেট বিদ্যমান। তরুক্ষীর কোষ বিদ্যমান থাকে কোনটিতে? শিয়ালকাটা বট, রবার কলা বট। খাদ্যদ্রব্য ও পানি পরিবহন নিচের কোন টিস্যুর প্রধান কাজ? খাদ্যদ্রব্য ও পানি পরিবহন যৌগিক টিস্যু। মধু, উৎসেচক ইত্যাদি নিঃসৃত হয় নিচের কোন টিস্যু থেকে? গ্রন্থি টিস্যু। নিচের কোনটি থেকে আঠা, গদ ও বিষাক্ত পদার্থ নিঃসৃত হয়? শল্ক, কোলেস্টার্স, কিউটিকল, রোম। বিভাজনে অক্ষম টিস্যু কোনটি? ভাজক টিস্যু, জটিল টিস্যু, সরল টিস্যু। জটিল টিস্যু এবং সরল টিস্যু হচ্ছে বিভাজনে অক্ষম। তার মানে খ আর গ, অপশন ঘ। নিচের কোনটির কোষ প্রাচীর বেশ পুরু? স্থায়ী টিস্যুর কোষ প্রাচীর বেশ পুরু। বিজ্ঞানী সেক্স টিস্যুতন্ত্রকে কয় ভাগে ভাগ করেন কত সালে? টিস্যুতন্ত্রকে ভাগ করেন কত সালে? দেখো অ্যাডমিশন এবং একাডেমিকের জন্য মাস্ট। বিজ্ঞানী সেক্স টিস্যুতন্ত্রকে ভাগ করেন কত সালে? 1875 সালে। দেন দেখো নেক্সট চ্যাপ্টার 9। উদ্ভিদের জীবন ধারণের জন্য অত্যাবশ্যকীয় মৌল উপাদান কতটি? 16টি। জীবন ধারণের জন্য অত্যাবশ্যকীয় মৌল উপাদান 16টি। কোন আয়ন সবচেয়ে দ্রুত গতিতে শোষিত হয়? এটা দেখো পটাশিয়াম প্লাস আয়ন, কিন্তু এখানে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, সালফেট রয়েছে, সো এখানে পটাশিয়াম প্লাস। কোনটি সক্রিয় পরিবেশনে মতবাদ? কার্বন ডাইঅক্সাইড 2 মতবাদ, কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ, ডোন্যান্স সাম্যাবস্থা, লেসিথিন মতবাদ, সক্রিয় পরিশোধন মতবাদ। আয়ন বাহক মতবাদ প্রদান করেন কোন বিজ্ঞানী? ভ্যান্ডারহন্ট আয়ন বাহক মতবাদ প্রদান করেন। শ্বসনের অভ্যন্তরিক প্রভাবক কোনটি? এনজাইম। রক্ষী কোষে, এখান থেকে বহুপদী দেখো, রক্ষী কোষে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বৃদ্ধি পেলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, প্রস্বেদনের হার কমে যায়, পত্ররন্ধ্র খুলে যায়। রক্ষী কোষে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব যখন বেড়ে যায় তখন কি হয়? পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায় আর প্রস্বেদনের হার কমে যায়। 1 আর 2 কম। চ্যাপ্টার 9 থেকে দেখবা যে বহুপদী টাইপের এমসিকিউটা বেশি আসে। আখ, ভুট্টা উদ্ভিদের পাতায় বলয় আকারের বান্ডল শীট ক্লোরোপ্লাস্ট থাকে, শুধুমাত্র মেসোফিল ক্লোরোপ্লাস্ট থাকে। ক্যানাস অ্যানাটমি দেখা যায়। 1 আর 3 খ। সবাত শোষণের গ্লাইকোলাইসিস ধাপে সবাত শোষণ 2টি এটিপি খরচ হয়। দুই অণু NADH প্লাস এইচ আয়ন বিচারিত হয়। 2 অণু FADH প্লাস এইচ অণু বিচারিত হয়। এখানে সবাত শোষণে গ্লাইকোলাইসিস ধাপে, তাহলে 1 আর 2 ক। পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বৃদ্ধি পেলে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে কি হয়? পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, শোষণের হার কমে যায়, যেটা আমরা আগেও দেখেছি, কিছুটা রিপিটেড অ্যান্ড সেম কোয়ালিটি। সো অ্যান্সার ইজ ক। ভৌত রাসায়নিক কার্যকলাপের ফল নিচের কোনটি? জৈবনিক ক্রিয়া ভৌত রাসায়নিক কার্যকলাপের ফল। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য কতটি মৌলিক পদার্থের প্রয়োজন হবে? স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য 17টি মৌলিক পদার্থের প্রয়োজন। নিচের কোনটি উদ্ভিদের জন্য প্রয়োজনীয় মৌলিক পদার্থ? নিকেল, বোরন, আর্সেনিক, বিসমাথ। বোরন। উদ্ভিদের জন্য সরাসরি খাদ্য গ্রহণ উপাদান কোনটি? কার্বন। কয়টি মৌলিক উপাদান উদ্ভিদ সরাসরি গ্রহণ করে থাকে? সরাসরি 3টি। উদ্ভিদ কর্তৃক মাটি থেকে পোষণকৃত উপাদান কয়টি? নিমজ্জিত জলজ উদ্ভিদে খনিজ লবণ শোষণে কার্যকরী ভূমিকা রাখে সর্বাঙ্গ। পাতা, কাণ্ড, মূল, সর্বাঙ্গ। উদ্ভিদের মূলাগ্রের কোষ বিভাজনের কোন কোষগুলো লবণ শোষণে কার্যক্ষম? তরুণ কোষ। বিভিন্ন উদ্ভিদ দেহ থেকে কতটি উপাদান শনাক্ত করা হয়েছে? 7টি। এমসিকিউ
প্রশ্নে ভুল থাকে কিংবা অপশন নিয়ে ডাউট থাকে অবশ্যই কমেন্টে তোমার মতামত জানাতে পারো। রেফারেন্স সহ সেখানে ঠিক করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। কতটি উপাদানকে সমষ্টিগতভাবে খনিজ পুষ্টি দ্রব্য বলা হয়? 7টি, 17টি, 14টি, 9টি, 17টি। অত্যাবশ্যকীয় উপাদানগুলোকে কতটি ভাগে ভাগ করা যায়? 2। দেখো, উদ্ভিদ কোন অবস্থায় লবণ শোষণ করে থাকে? কঠিন, তরল, আয়ন, গ্যাসীয়। আয়ন। উদ্ভিদ কত প্রকারের ধনাত্মক আয়ন শোষণ করে থাকে? 10 প্রকারের ধনাত্মক আয়ন শোষণ করে থাকে। উদ্ভিদ কত প্রকারের ঋণাত্মক আয়ন শোষণ করে থাকে? আমরা জানি 7 প্রকারের ঋণাত্মক, আর ধনাত্মক হচ্ছে 10 প্রকারের। মাটিতে কোন আয়নটি ক্যাটায়ন হিসাবে থাকে? ম্যাগনেসিয়াম প্লাস। নিচের কোনটি অ্যানায়ন? দেখো, সালফেট মাইনাস। ধনাত্মক আয়নগুলোর মধ্যে কোনটি দ্রুত শোষিত হয়? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম 2 প্লাস, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস। উদ্ভিদে খনিজ লবণ শোষণের পূর্বে কি ঘটে? আয়ন এক্সচেঞ্জ প্রক্রিয়া। আয়নটা এক্সচেঞ্জ হয়, দেন খনিজ লবণ সম্পূর্ণ হয়। নিচের কোনটি কার্বনিক অ্যাসিডের সংকেত? দেখো, কার্বনিক অ্যাসিডের সংকেত, এটা অনেক সময় ভুল করে স্টুডেন্টরা। H2 এইটা হচ্ছে মিসিং হয়ে যায়। সো দেখো, H2 হাইড্রোজেন কার্বনেট, এই যে গ নাম্বারটা কারেক্ট অ্যান্সার। দেন দেখো, কার্বনিক অ্যাসিড ভেঙে নিচের কোনটি তৈরি হয়? আমরা জানি কার্বনিক অ্যাসিড ভেঙে, মানে এই যে বা তার পূর্বের এমসিকিউটা দেখো, ওখান থেকে কিন্তু কার্বনিক অ্যাসিড ভেঙে হাইড্রোজেন প্লাস আয়ন তৈরি হয়। কোন মতবাদে আয়নগুলো স্থির অবস্থায় থাকে না? কন্টাক্ট এক্সচেঞ্জে আয়নগুলো কিন্তু স্থির অবস্থায় থাকে না। দেন দেখো, স্টুডেন্টদের জন্য এটা কিন্তু অনেকে ভুল করে থাকে। নেক্সট এমসিকিউটা দেখো, অনেক ইজি। আয়ন এক্সচেঞ্জ প্রক্রিয়ায় কতটুকু শক্তির প্রয়োজন হয়? 0 কিলোজুল। এখানে কিন্তু কোনো শক্তিরই প্রয়োজন হয় না। ব্যাপক তত্ত্বের প্রবক্তাগণ কারা? হাইলমো ও হোপ হচ্ছে ব্যাপক তত্ত্বের প্রবক্তাগণ। উদ্ভিদ মূলের কোষরস হতে কোনটি বাইরে নির্গত হয়? হাইড্রোজেন প্লাস আয়ন। আয়ন বিনিময় তত্ত্বের প্রবক্তা কে? ভেডলিন। আয়ন বিনিময় তত্ত্বের প্রবক্তা। লুন্ডেগার্ডের মতবাদের অপর নাম কি? সাইটোক্রোম পাম্প মতবাদ। সাইটোক্রোম সিস্টেমের মধ্যে কোনটি ঘটে? অ্যানায়ন শোষণ। আধুনিক ধারণা অনুযায়ী প্রোটিন নির্দিষ্ট, অ্যানায়ন নির্দিষ্ট, ক্যাটায়ন নির্দিষ্ট, আয়ন নির্দিষ্ট। আধুনিক ধারণা অনুযায়ী আয়ন নির্দিষ্ট। সোডিয়াম পটাশিয়াম পাম্প কোন ধরনের পদ্ধতি? সোডিয়াম পটাশিয়াম পাম্প সক্রিয় পরিবহন পদ্ধতি। জীবকোষে বিভিন্ন পদার্থের শোষণ তাদের কিসের পার্থক্যের উপর নির্ভরশীল? ঘনত্বের। নিচের কোন শোষণে বিপাকীয় শক্তির ব্যয় হয় না? দেখো, শক্তির কিন্তু ব্যয় হয় না, বিপাকীয় শক্তির ব্যয় হয় না। নিষ্ক্রিয় শোষণ। নিচের কোনটি ভৌত প্রক্রিয়া? নিষ্ক্রিয় শোষণ। কতটি রক্ষী কোষ দ্বারা পত্ররন্ধ্র পরিবেষ্টিত থাকে? 2টি। রক্ষী কোষগুলো ঘিরে যে কোষ থাকে তাদেরকে বলা হয় সহকারী কোষ। নিচের কোনটিতে পত্ররন্ধ্র নিষ্ক্রিয়? নিমজ্জিত জলজ উদ্ভিদ। লুকায়িত পত্ররন্ধ্র কোথায় দেখতে পাওয়া যায়? মরুজ উদ্ভিদে। অবস্থানের ভিত্তিতে পত্ররন্ধ্র কত প্রকার? 5 প্রকার। কোন উদ্ভিদে পত্ররন্ধ্র শুধু পাতার নিম্নতলে অবস্থান করে? আপেল। আজকের ভিডিওটি এইচএসসি 25 এবং 26 ব্যাচ উভয়ের জন্যই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যদিও মেইনলি টার্গেট হচ্ছে এইচএসসি 25 ব্যাচের জন্য। নেক্সট, অন্ত অভিস্রবণের ফলে রক্ষী কোষ পানি শোষণ করলে কোনটি ঘটে? রক্ষী কোষ স্ফীত হয়। যদি পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ অবস্থা অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখা হয় তাহলে কি দেখা যাবে? খোলা অবস্থায় রক্ষী কোষ স্ফীত হয়। এটা প্র্যাকটিক্যাল করলে বেশি ভালো বোঝা যায়। সো রক্ষী কোষ স্ফীত হলে কোনটি ঘটে? পত্ররন্ধ্র খুলে যাবে। রক্ষী কোষ শিথিল অবস্থা হলে কি ঘটবে? পত্ররন্ধ্র স্বাভাবিক থাকবে। পত্ররন্ধ্রগুলো দিনের বেলায় কোন অবস্থায় থাকে? খোলা, এটা তো সবাই জানো। রাতের বেলায় বন্ধ অবস্থায়। পত্ররন্ধ্রের মাধ্যমে যে প্রস্বেদন হয় তাকে বলা হয় পত্ররন্ধ্রীয় প্রস্বেদন। পত্ররন্ধ্রীয় প্রস্বেদন প্রক্রিয়ায় অতিরিক্ত পানি কিভাবে মেসোফিল কোষের বাইরে থেকে বেরিয়ে আসে? ইনভাইবিশন। এটা হচ্ছে তোমরা ক্লাস 10-এ থাকতেই শিখে এসেছো, তোমাদের বায়োলজি বইয়েও ছিল। ম্যালিক অ্যাসিড কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে কিসে পরিণত হয়? পাইরুভিক অ্যাসিড। নেসেসারি ইভিল প্রয়োজনীয় ক্ষতি কোন প্রক্রিয়াকে বলা হয়? প্রস্বেদন। এই যে কয়েকদিন হচ্ছে ফেসবুকে একটা জিনিস খুব বেশি তোমরা দেখবা ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে নেসেসারি ইভিল। টাকাকেও কিন্তু বলা হয় প্রয়োজনীয় অপ্রয়োজনীয় দিক, প্রয়োজনীয় ক্ষতিকর দিক। আচ্ছা, মোট প্রস্বেদনের কত ভাগ পত্ররন্ধ্রের মাধ্যমে হয়?
80 থেকে 90%। প্রস্বেদনের প্রভাবক কত প্রকার? 2 প্রকার। সূর্যালোক থেকে সংগৃহীত তাপের কি পরিমাণ উদ্ভিদ প্রস্বেদনের মাধ্যমে নির্গমন করে? 99%। আর 11, টিস্যু কালচারের পথিকৃৎ বলা হয় কাকে? হার্বার ল্যান্ড। আবাদ মাধ্যমে এক্সপ্ল্যান্ট স্থাপন করাকে কি বলা হয়? ইনোকুলেশন। আবাদ মাধ্যমে এক্সপ্ল্যান্ট স্থাপন, ইনোকুলেশন। আণবিক কাঁচি নামে পরিচিত কোনটি? রেস্ট্রিকশন এনজাইমকে আণবিক কাঁচি বলা হয়, রেস্ট্রিকশন এনজাইম। সূর্যমুখীর সালফার অ্যামিনো অ্যাসিড বহুপদী দেখো। ক্লোভার ঘাসে স্থানান্তর করা যায়, ঘাসে স্টার্চের পরিমাণ বাড়ায়, ভেড়ার লোম অপেক্ষাকৃত উন্নত করে। সূর্যমুখী সালফার অ্যামিনো অ্যাসিড। আচ্ছা দেখো, এখানে 1 আর 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লোভার ঘাসে স্থানান্তর করা যায় আর হচ্ছে ভেড়ার লোম অপেক্ষাকৃত উন্নত করে। 1 আর 3 দ্যাটস মিন খ। প্লাজমিড এর ক্ষেত্রে প্রযোজ্য। প্লাজমিড এটি চক্রাকার, অল্প সংখ্যক জিন ধারণ করে, অবশ্যই দ্বিসূত্রক এবং ডিএনএ। 3টাই সঠিক, দ্যাটস মিন ঘ 1 2 3। টিস্যু কালচার প্রযুক্তিতে জীবাণুমুক্ত পরিবেশের প্রয়োজন, পুষ্টি মাধ্যমের প্রয়োজন, অম্লীয় মাধ্যমের প্রয়োজন। জীবাণুমুক্ত পরিবেশের প্রয়োজন এবং পুষ্টি মাধ্যমের প্রয়োজন। 1 আর 2 ক। টিস্যু কালচার করার উদ্দেশ্য হলো উদ্ভিদের উৎপাদন বৃদ্ধি, উদ্ভিদের প্রজনন, উদ্ভিদের জীবন রহস্য জানা। উদ্ভিদের উৎপাদন বৃদ্ধি এবং প্রজনন। 1 আর 2 ক। এবার দেখো একটা হচ্ছে উদ্দীপক রিলেটেড এমসিকিউ কোশ্চেন। নিচের তথ্যের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও। এমন অনেক উদ্ভিদ রয়েছে যাদের হাইব্রিডাইজেশন করে অনেক সময় ভালো ফলাফল পাওয়া যায় না। এসব উদ্ভিদ কোষের বাইরে থেকে জিন সংযোজন করে নতুন সন্নিবেশিত উদ্ভিদ তৈরি করলে ভালো ফলাফল পাওয়া যাবে। এখানে কোন প্রক্রিয়ার কথা বলা হয়েছে? রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। দেখো, উদ্ভিদ কোষের বাইরে থেকে জিন সংযোজন করে নতুন সন্নিবেশিত উদ্ভিদ তৈরি করলে ভালো ফলাফল পাওয়া যাবে। তাহলে অবশ্যই নো ডাউট রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, এই প্রক্রিয়ার কথা বলা হয়েছে। দেন উক্ত প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন করা যায় ছত্রাক মুক্ত কলা, ইনসুলিন, লৌহ সমৃদ্ধ ধান। ইনসুলিন এবং লৌহ সমৃদ্ধ ধান। 2 আর 3 গ। মানব কল্যাণে জৈবিক উপকরণ তথা নেক্সট চ্যাপ্টার। মানব কল্যাণে জৈবিক উপকরণ তথা অণুজীব অথবা কোষীয় উপাদান এর নিয়ন্ত্রিত বা ব্যবহারকে বলা হয় জৈব প্রযুক্তি। বায়োটেকনোলজি শব্দের প্রবর্তক কার্ল এরিক। কত খ্রিস্টাব্দে বায়োটেকনোলজি শব্দটি প্রবর্তিত হয়? 1919। ইএফবি এর পুনরূপ কোনটি? এটা কিন্তু বিভিন্ন ভাইবা এক্সাম, চাকরির এক্সামেও আসে। ইএফবি এর পুনরূপ হচ্ছে ইউরোপিয়ান ফেডারেশন অফ বায়োটেকনোলজি। ইউরোপিয়ান স্পেলিংটা দেখো, ফেডারেশন অফ বায়োটেকনোলজি। ক। এখানে কিন্তু সবগুলো অপশনই রিলেটেড থাকে এই ফুল মিনিং এর ক্ষেত্রে স্পেশালি। দেন নিচের কোনটি বায়োটেকনোলজি এর অন্তর্ভুক্ত? টিস্যু কালচার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োগ্যাস। 3টা 1 2 3। কোন প্রযুক্তি প্রয়োগে দুধ থেকে দই এবং পচা ফল থেকে মদ তৈরি হয়? জৈব প্রযুক্তি। বায়োটেকনোলজি জীববিজ্ঞানের কোন শাখার অন্তর্ভুক্ত? ফলিত শাখা। বায়োটেকনোলজি কয়টি শব্দের সমন্বয়ে গঠিত? বায়ো অ্যান্ড টেকনোলজি, দ্যাটস মিন 2টি শব্দের সমন্বয়ে গঠিত। জীব প্রযুক্তি কখন নতুন রূপে অগ্রযাত্রা শুরু করে? অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে, বিংশ শতাব্দীর শেষ দিকে, বংশগতির সূত্র আবিষ্কারের পরে, বংশগতির সূত্র আবিষ্কারের পূর্বে। আমরা জানি বংশগতির সূত্র আবিষ্কারের পরে জীব প্রযুক্তি নতুন রূপে অগ্রযাত্রা শুরু করে। দেন দেখো, কখন মানুষ গাজর ও চোলাইকরণ প্রযুক্তি জ্ঞান রপ্ত করেছিল? 8000 বছর পূর্বে। এটা তোমাদের বায়োলজি ফার্স্ট পেপারে অবশ্যই ক্লিয়ারলি দেওয়া রয়েছে। দেন কৃষি উন্নয়নে জীব প্রযুক্তির কোন পদ্ধতি বেশি ব্যবহৃত হয়? টিস্যু কালচার ও জিন প্রযুক্তি। মর্গান কোন দেশের অধিবাসী? আমেরিকা। মর্গান জন্মগ্রহণ করেন কত সালে? 1901 সালে। কত সালে সর্বপ্রথম কোষ কালচারের চেষ্টা করা হয়? 1902 সালে। ভিন্ন ভিন্ন উদ্ভিদ থেকে সংগৃহীত টিস্যু নির্দিষ্ট পুষ্টি মাধ্যমে দীর্ঘস্থায়িত্ব আবাদ করতে সক্ষম হন কে? নবারকাট, গ্যাথারেস্ট। সবাই কিন্তু
এই কাজটিতে সফল হন। দ্যাটস মিন সবগুলো। উদ্ভিদের ক্ষুদ্র অংশ বা কোষ যা টিস্যু কালচারে ব্যবহৃত হয় তাকে বলা হয় এক্সপ্ল্যান্ট। টিস্যু কালচারে কাচের কোন উপকরণটি ব্যবহৃত হয়? টেস্ট টিউব, বিকার, কনিক্যাল ফ্লাস্ক। তিনটাই, ঘ 1 2 3 সবগুলো। কোন রাসায়নিক দ্রব্যটি টিস্যু কালচারে ব্যবহৃত হয়? হরমোন, ভিটামিন, অজৈব লবণ। তিনটাই ব্যবহৃত হয়। টিস্যু কালচারের প্রাথমিক কাজ কোনটি? সকল উপকরণ জীবাণুমুক্ত করা। পুষ্টি মিডিয়ামগুলো কত তাপমাত্রায় নির্জীব করা হয়? 160 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস। টিস্যু কালচারের কাছের জিনিসপত্রগুলো কত ঘন্টা ওভেনে রেখে নির্জীবন করা হয়? 1 থেকে 2 ঘন্টা ওভেনে রেখে নির্জীবন করা হয়। প্লাস কি কালচার মিডিয়ামে বা বা বিভাজিত টিস্যু মন্ড। এখানে দেখো সাম মিস্টেক রয়েছে, যে এখানে বা হবে ওইটা। দুটি কোষের মিলনে নিউক্লিয়াসের মিলন না ঘটে শুধু সাইটোপ্লাজমের মিলন ঘটলে তাকে বলা হয় সাইব্রিড। সাইব্রিড। উদ্ভিদ টিস্যু কালচারের ক্ষেত্রে ক্যালাস বলা হয় উদ্ভিদের শীর্ষ মুকুলের অগ্রভাগের টিস্যুকে। পরাগরেণু ও পরাগধানী কালচারের মাধ্যমে উৎপাদিত উদ্ভিদকে অবয়বহীন টিস্যুমণ্ডকে। অবয়বহীন টিস্যুমণ্ডকে। এক্সপ্ল্যান্টের জন্য নির্বাচিত অঙ্গ কোনটি? উন্নত, গুণসম্পন্ন, রোগমুক্ত, পুষ্টি সমৃদ্ধ। 1 2 3 ঘ। টিস্যু কালচারে ব্যবহৃত এক্সপ্ল্যান্টের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পার্শ্বমুকুল, কাণ্ডের শীর্ষমুকুল, পাতার অংশ। তিনটাই, ঘ। এক্সপ্ল্যান্ট নির্বাচনের সময় কোন বিষয়টি বেশি লক্ষ্য রাখতে হয়? মাতৃ উদ্ভিদের সহজতা, রোগমুক্ততা, উন্নত মানের। সবগুলো কিন্তু লক্ষ্য রাখতে হয়। গ। এক্সপ্ল্যান্ট কাটার জন্য কি ধরনের ছুরি ব্যবহার করা হয়? জীবাণুমুক্ত ধারালো ছুরি। পুষ্টি মাধ্যমে স্থানান্তরের পূর্বে এক্সপ্ল্যান্টকে কোনটি দিয়ে জীবাণুমুক্ত করা হয়? সোডিয়াম হাইপোক্লোরাইড। সোডিয়াম হাইপোক্লোরাইড। টিস্যু কালচারে ব্যবহৃত সর্বাধিক গ্রহণযোগ্য মিডিয়া কোনটি? ডিএস মিডিয়া, বি5 মিডিয়া, আরডি মিডিয়া, এমএস মিডিয়া। এমএস মিডিয়া। নতুন উদ্ভিদ তৈরির ক্ষেত্রে কার্বনের উৎস হিসেবে কোনটি ব্যবহৃত হয়? ক্লোরোফর্ম, কার্বন ডাইঅক্সাইড, ইথিলিন, সুক্রোজ। সুক্রোজ। এমএস মিডিয়া কত সালে প্রস্তুত করা হয়? 1962 সালে। পুষ্টি মাধ্যমের পিএইচ কত রাখা উত্তম? 5.5 থেকে 5.8 রাখাই উত্তম। গ। মৌলিক পুষ্টি উপাদান সমৃদ্ধ পুষ্টি মাধ্যমকে বলা হয় ব্যাসাল মিডিয়াম। অটোক্লেভ মেশিনে কত চাপে নির্জীবন করা হয়? 15 পাউন্ড। এক্সপ্ল্যান্ট সহ পুষ্টি মিডিয়ামকে কত মিনিট ধরে নির্জীবন করা হয়? 20 মিনিট। কোনটির ওপর ভিত্তি করে অটোক্লেভ ভিন্ন হয়? এক্সপ্ল্যান্টের আয়তন, বিভিন্ন পদার্থের আয়তন, এগার মাধ্যমের আয়তন, পুষ্টি মাধ্যমের আয়তন। পুষ্টি মাধ্যমের আয়তন। অটোক্লেভের পর পুষ্টি মাধ্যমে কি রূপ ধারণ করে? জেলির ন্যায়। পুষ্টি মাধ্যমে এক্সপ্ল্যান্ট স্থাপনের ক্ষেত্রে কোনটি লক্ষণীয়? এক্সপ্ল্যান্ট পুষ্টি মাধ্যম স্পর্শ করা। পূর্ণাঙ্গ চারাগুলো প্রাকৃতিক পরিবেশে কখন লাগানো হয়? কাণ্ড মোটা হলে, সজীব ও সবুজ হয়ে উঠলে, সজীব ও সবল হয়ে উঠলে, কাণ্ড থেকে শাখা প্রশাখা গজালে, সজীব ও সবল হয়ে উঠলে। এক্সপ্ল্যান্ট থেকে সৃষ্ট অণুচারাকে কি বলা হয়? প্ল্যান্টলেট। প্ল্যান্টলেট। কোন প্রযুক্তি ব্যবহারে কৃষিক্ষেত্রে সাফল্য পাওয়া গেছে? টিস্যু কালচার প্রযুক্তি। মূলত সাইটের যদি কোনো সাউন্ড আসে তো এটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমরা গ্রামে থাকি, এ কারণে বিভিন্ন শব্দ শোনা যায় ভিডিওতে। দেন দেখো, বিলুপ্ত উদ্ভিদ উৎপাদন ও সংরক্ষণে নির্ভরযোগ্য প্রযুক্তি কোনটি? এক্সপ্ল্যান্ট, বায়োপ্ল্যান্ট, মেরিস্টোম, টিস্যু কালচার। টিস্যু কালচার। ভ্রূণ থেকে কিভাবে সরাসরি উদ্ভিদ সৃষ্টি করা যায়? মেরিস্টোম কালচারের মাধ্যমে, পত্র কালচারের মাধ্যমে, ভ্রূণ কালচারের মাধ্যমে, টিস্যু কালচারের মাধ্যমে। ভ্রূণ কালচারের মাধ্যমে। দেন নিচের কোনটি টিস্যু কালচারের ব্যবহার? রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি, পত্র কালচারের মাধ্যমে, ভ্রূণ উদ্ধার। সবগুলোই টিস্যু কালচারের ব্যবহার। দেন ধানের অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড কোনটি? গুয়ান 18, জিনাজুয়া 1, উগুয়ান 1। সবগুলো, গুয়ান 18। ক। কোন ধরনের উদ্ভিদে সহজে প্রচ্ছন্নধর্মী মিউটেশন ঘটে? ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড, হ্যাপ্লয়েড। সবগুলো, হ্যাপ্লয়েড উদ্ভিদে। সোমোক্লোনাল ভ্যারিয়েশনের সুবিধা কোনটি? রোগ প্রতিরোধী, পেস্টিসাইড প্রতিরোধী, টলারেন্স ক্ষমতা বৃদ্ধি। সবগুলো কিন্তু, তিনটাই কারেক্ট। সো ঘ ইজ কারেক্ট অ্যান্সার। যদি কোনো এমসিকিউ অপশন নিয়ে ডাউট থাকে অবশ্যই ডু কমেন্ট। তোমার মতামতটা তোমরা কমেন্টে জানাতে পারো। সো এইচএসসি 25 ব্যাচ, আশা করছি
এই 1 আওয়ার তোমার লাইফের একটা বেস্ট 1 আওয়ার হতে চলেছে। যারা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেছো তারা চাইলেই আবার রিপিটলি দেখে ইনশিওর করে নিতে পারো তোমাদের মিস্টেকগুলো, কিংবা ক্লাসটি ডাউনলোড করে বারবার দেখতে পারো। আর তোমাদের যাদের তোমরা যারা এমসিকিউ এবং সিকিউ সাজেশন সাজানো গোছানো এবং কমন উপযোগী, তোমার বোর্ডে কমন উপযোগী সাজেশন নিয়ে এখন থেকেই প্রিপারেশন শুরু করে দিতে চাও, কিংবা এখনও যাদের সিলেবাস শেষ হয় নাই, কমপ্লিট করতে পারো নাই, সবার উদ্দেশ্যে এমসিকিউ সিকিউ সাজানো গুছানো সাজেশান রয়েছে তোমার বোর্ডে। তুমিও কমন পাবা ইনশাল্লাহ। আমাদের সাজেশানটি কালেক্ট করে তোমরা পড়া শুরু করে দাও। সাজেশানটি নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে ডিসক্রিপশানে কমেন্টে 3 জায়গাতেই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। তোমরা সেখানে নক দিলেই তোমাদের বিস্তারিত বলে দেওয়া হবে। অনেক সময় নাম্বারে কল দিলে তোমরা বন্ধ পেতে পারো, কারণ বিভিন্ন কাজে ব্যস্ততার জন্য সবার কল রিসিভ পসিবল না। সো হোয়াটসঅ্যাপে নক দিলে সেখানে আমাদের লোক রয়েছে, তোমাদের সাজেশান সম্পর্কে বিস্তারিত বলে দিবে। এবং যখন তোমরা কোনো টপিক নিয়ে প্রবলেমে পড়বা, আমাদের সাথে ডিসকাস করতে পারো, তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সো তোমরা এই পেইড সাজেশানের মূল্য তোমাদের হাতের নাগালে এবং স্বল্প মূল্যের মাধ্যমেই সাজেশানটি তোমরা পেয়ে যাবা। যে কোনো সাবজেক্ট ওয়াইজ তোমরা সাজেশান নিতে পারো। চাইলে বায়োলজি যাদের কঠিন মনে হয়, কিংবা ইংলিশের প্রিপারেশন ভালো নয়, ম্যাথের, হায়ার ম্যাথ, এরকমভাবে সাবজেক্ট ওয়াইজ তোমরা সাজেশানটি কালেক্ট করতে পারবা। শুধুমাত্র সায়েন্সের জন্য না, যারা হিউম্যানিটিসের আছে সবার জন্য আলাদা আলাদা সাজেশান মেকিং করা রয়েছে। তোমার শুধুমাত্র A+ টার্গেট না, যারা ভালো রেজাল্ট করতে চাও এবং যাদের প্রিপারেশান এখনও নেওয়া হয়নি কিংবা গোছানো প্রিপারেশান নেই, সবাই কিন্তু আমাদের সাজেশান নিলে ইনশাল্লাহ বেনিফিট পাবা। সো আজকে বোটানি থেকে ডিসকাস করলাম। তোমাদের রেসপন্স যদি ভালো আসে, অবশ্যই জুলজি থেকেও এভাবে ওয়ান শট এমসিকিউ দেওয়ার ট্রাই করব। ভিডিওটি থেকে যদি তুমি বিন্দুমাত্র উপকৃত হও, তাহলে ফ্রেন্ডের সাথে শেয়ার করে দাও। আর কমেন্টে তোমার মতামত জানাও আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো, এবং নেক্সট কোন চ্যাপ্টারের উপর তোমরা ভিডিও চাচ্ছ বা কোন সাবজেক্টের ওপর ভিডিও চাচ্ছ। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী কোনো সাজেশন ভিডিও যদি আপলোড দেই তোমার কাছে যেন নোটিফিকেশান চাই। সকলের মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।